কুমিল্লার ময়নামতি শালবন বিহার থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন 2017-তে সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে ভোটের সময় আমার সঙ্গে আজ আছেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোসলেউদ্দিন, আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। আপনাদের দুজনকে স্বাগত ভোটের সময়। আমি প্রথমে জান্নাতুল ফেরদৌস আপনার কাছেই যেতে চাই যে এই যে কুমিল্লা নিশ্চয়ই আপনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, সেই জায়গা থেকে এই যে দেখতে দেখতে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের যে উত্তর কুমিল্লার এই যে পরিভ্রমণ, সেটা আপনি কিভাবে দেখেছেন? এটা অবশ্যই একটা পজিটিভ ইনিশিয়েটিভ। আমরা সিটি কর্পোরেশন অনেক আগে থেকে চেয়ে এসেছি। আর রিসেন্ট একটা ট্রেন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটার 11 গোলে সেখানে আমরা দেখি যে সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, সেখানে একটা এমফাসিস দেওয়া হয়েছে। আমরা সাকসেসফুলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাকমপ্লিশ করতে পেরেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা। এখন 11 যে গোলটা নাম্বার 11, সেখানে যেহেতু আরবানাইজেশনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেই হিসেবে আমাদের আরবানাইজেশনকে ফোকাস করা উচিত। সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিটি কর্পোরেশন ইলেকশনটা। না, সেটা এই নির্বাচন থেকে আপনি প্রত্যাশা করছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে যাওয়া কুমিল্লার, হ্যাঁ হ্যাঁ, সেই যাত্রাটা আপনি কিভাবে দেখেছেন? যখন পৌরসভা ছিল, তারপর সিটি কর্পোরেশন হলো, হ্যাঁ, উন্নয়নের যে উত্তরণ। একটা মেজর বিষয় কি, আমরা যতটুকু ডেভেলপমেন্ট আশা করি সিটি কর্পোরেশন হওয়ার পরে, কুমিল্লা তো আমরা অনেক আগে থেকে জেনে আসছি যে শিক্ষিতের শহর। সেই অনুযায়ী অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট দেখার আশা করতে পারি না। আমরা জানুয়ারির 5 তারিখ 2012 সেখানে দেখলাম যে আমরা একজন মেয়র পাই। তারপর 5টা বছর অতিবাহিত হয়েছে। মোটামুটি আমরা উন্নয়ন দেখেছি, কিন্তু অ্যাজ এ এডুকেটেড সিটি আমরা যেরকম ডেভেলপমেন্ট আশা করি সেটা আমরা পরবর্তীতে যেই আসুক। আচ্ছা, আপনার কাছে আমি আসবো, আপনি পরবর্তীতে যে আসবেন তার কাছে চাচ্ছেন যেটা শিক্ষা নগরীর যে গুণাবলী থাকা দরকার, সেটা পূর্ণতা পাক, সেটা আপনি চাচ্ছেন। আমি একটু ডক্টর মোসলেউদ্দিন আপনার কাছে যেতে চাই যে আপনি তো এই কুমিল্লার অনেক উন্নয়নের সঙ্গে জড়িত ছিলেন। এই যে আমি যে প্রশ্নটা ওনার কাছে রেখেছিলাম জান্নাতুল ফেরদৌসের কাছে, যে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের যাত্রা, যাত্রাটায় উন্নয়নের পৌরসভায় কিরকম ছিল, তারপরে যেই রূপগুলো আসার কথা ছিল আশানুরূপ সেগুলো আসে নাই। সেগুলো হয়তো সেইভাবে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের যে বাজেট বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই ধরনের বাজেটও আমার মনে হয় বৃদ্ধি করতে পারে নাই, যার জন্য সেই রূপ উন্নয়ন খুব কিছু করতে পারে নাই। শুধুমাত্র 2-1টা রাস্তাতে হয়তো রিপেয়ার করা ছাড়া আর কিছুই হয় নাই। তবে একটা কাজ হয়েছে, তারা অনেকগুলো বড় বড় ইমারত তৈরি করতে পেরেছে। এগুলো আগে ছিল না, স্থাপনা, এগুলো অ্যাপার্টমেন্ট। সেইটাও আমার মানে প্রাইভেট অ্যাটিটিউড থেকেই এসেছে। এটা কোনো আমার বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ এগুলো হয় নাই। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল আসলে, যে পৌরসভায় তো আসলে আপনার পয়ঃনিষ্কাশন পদ্ধতি সেইভাবে আধুনিকায়ন করা যায় না, কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু এই পয়ঃনিষ্কাশন, আপনার পানি, বিশুদ্ধ পানি সরবরাহ, এগুলোর জন্য যেমন নাকি ঢাকা চিটাগাঙে ওয়াসা আছে বা পৃথিবীর অন্যান্য উন্নত শহরগুলো, সবগুলাই কিন্তু এটা একটা দায়িত্বশীল একটা অর্গানাইজেশন হলো ওয়াসা। সেইটা দিলে আমার মনে হয় পয়ঃনিষ্কাশন, এমনকি পানি নিষ্কাশন যেটা আমরা বলি, শহরের যে জলাবদ্ধতা, এখন সবাই দোনো ক্যান্ডিডেটই বলতেছে কিন্তু যে আসলে তারা পানিবদ্ধ অবস্থান থেকে মানুষকে মুক্তি দেবে। কিন্তু মুক্তি দিতে গেলে সর্বপ্রথম দরকার যে অর্গানাইজেশনটা, সেটা হলো ওয়াসা তৈরি করতে হবে এখানে। এটা কিন্তু কেউ বলে না, আমরা জনসাধারণ থেকেও বলি না। খুব প্রয়োজন, সিটি কর্পোরেশন নিজে অবশ্যই প্রয়োজন ওয়াসা হইলে পরেই আমার মনে হয় এখানে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে, পয়ঃনিষ্কাশনটা সুন্দর হবে। কারণ এখন যে বড় বড় বিল্ডিং গুলো হয়েছে, এই বিল্ডিং গুলোর পয়ঃনিষ্কাশন করার মতো নর্দমাগুলো আমাদের সেই অবস্থানে নাই, বা এই নর্দমার পানি প্রবাহিত করে নিয়ে সেখান থেকে আবার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা, সেটারও কিন্তু কোনো ব্যবস্থা নাই। সেটা করতে গেলে আজ থেকে কিছুদিন পরেই হয়তো দেখা যাবে যে আমার মনে হয় এই পয় প্রণালী ওভারফ্লো হবে।
এবং আমার মনে হয় নগরীতে মানুষ বসবাস করা অত্যন্ত কঠিন ওয়াসা দুর্বল ব্যাপার হয়ে যাবে। আরেকটা মানে ওয়াসার কথা যেটা বলছেন সেটা আরেকটি বিভাগ বা সংস্থা তৈরি হবে, তখন আবার দেখা যাবে সিটি কর্পোরেশন এবং ওয়াসার মধ্যে সমন্বয়ের সমস্যা হতে পারে কিনা, যেটা অন্য নগরের এই সমস্যাটি না আছে। না, সেইটা অবশ্য সেই ধরনের অবশ্যই সিটি কর্পোরেশনের সঙ্গে সংঘাত সৃষ্টি করে সেই ধরনের organization সাংঘর্ষিক তৈরি যাতে করা না হয়, না হয়, সেটা তৈরি করা যাবেও না আর হবেও না। সেটা হবে কেন? আমি যদি উন্নয়ন প্রক্রিয়ায় যদি অন্ততপক্ষে মিউনিসিপ্যাল কর্পোরেশন সিটি কর্পোরেশনও ইচ্ছা করলে সেই ধরনের একটা পদ্ধতি তৈরি করতে পারে, একটা অর্গানাইজেশন বিল্ড আপ করতে পারে। আমি একটু আপনার কাছে আসবো। আমি একটু জানাতে ফেরদৌস আপনাকে কিন্তু শুরু করে যেতে চাই যে এই যে পৌরসভায় যখন ছিলেন আপনারা তখন এবং সিটি কর্পোরেশনে আসার পর যে এই যে জীবনযাত্রা যে নাগরিক জীবনযাত্রা নগরের যে জীবন, সেখানে কি পরিবর্তন এসেছে? পরিবর্তনটা পজিটিভ নয়, আচ্ছা, পরিবর্তনটা নেগেটিভ বলা যেতে পারে। সেটা এই অর্থে, এই যে ইজি বাইক আগে কিন্তু ছিল না, সেটার অনুমোদন দেয়া হয়েছে, এখন তারা লাগামহীন ভাবে চলাচল করে, যে কারণে বিরতির পর আবারও ফিরে এলাম কুমিল্লার ময়নামতি শালবন বিহারে। ভোটের সময়ে জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ছিলাম, আপনি ইজি বাইকে ছিলেন, যে ইজি বাইক আসলে কুমিল্লা শহরে চলাচলকে আসলে সহজ রাখেনি, কঠিন করে তুলেছে। সেই জায়গা থেকে আপনি আলোচনা শুরু করেন। ম্যাক্সিমাম জনগণের সাথে কথা বলে, মানে আমরা তো রিসার্চার, কথা বলে দেখলাম যে তারা এটাকে প্রেফার করে এই জন্য যে তাদের যাতায়াত খরচ কমে গেছে। কিন্তু এটা শহরের পরিবেশের জন্য আসলে পজিটিভ না এই অর্থে সর্বক্ষণ বিশৃঙ্খলা লেগেই আছে। বিকল্প কি করতে পারা যায়? বিকল্প আপনাদের পরামর্শ কি? প্রশস্ত রাস্তাগুলোতে ব্যবহার করা যেতে পারে, ন্যারো রোডগুলোতে ব্যবহার না করা। আর কুমিল্লার মেজর সমস্যা হচ্ছে রাস্তা, অপরিকল্পিত নগরায়ন যাকে বলে। এখানে আপনি যেটা বলছিলেন যে টেকসই নগরায়ন, টেকসই নগরায়ন আমরা চাই, কিন্তু অপরিকল্পিত নগরায়ন হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি এখন আমাদের নগরায়নের পরিমাণ 30%। সেটা এই যে নগরায়ন হচ্ছে, কিন্তু সেটা প্রপার ওয়েতে হচ্ছে না, আমাদের সেদিকে নজর দিতে হবে। এবং এই যে এখানে যে স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন এই যে স্যার যেটা বলছিলেন যে অনেক বহুতল ভবন তৈরি হয়েছে এবং বিপণী বিতান তৈরি হয়েছে অনেক, সেই জায়গা থেকে এই যে নগরায়নের একটা যে চরিত্র সেটা পুরোপুরি স্পষ্ট এখানে। সেখানে এই যে এখানে যারা বসবাস করছেন, এখানে শিশু মহিলা বান্ধব এবং যে কোনো নগরবাসীর চলাচলে আপনি বলছেন যে এটা ঠিক বান্ধব অবস্থা নেই। না, পরিবেশ বান্ধব বলা যায় না। আর মহিলা বান্ধব তো নয়, শিশু বান্ধব নয়। আচ্ছা, কেন বান্ধব নয়? এই যে বললাম যে ঝুঁকি বেশি, এই যে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আমার দেখা বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট যেখানে মহিলা হতাহত হয়েছে, বাচ্চারাও। ফুটপাত আছে না? ফুটপাত সেটা তো নামে মাত্র, সেগুলো তো ম্যাক্সিমামই দোকানপাট হয়ে গেছে। ফুটপাতে লোকজন জিনিসপত্র নিয়ে বসে পড়তেছে, সেগুলো উচ্ছেদের তেমন কোনো উদ্যোগ নাই, আর উচ্ছেদ করার পরের দিনই তারা আবার বসে পড়তেছে। তাহলে এমন স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োজন, যাতে করে আমরা শক্ত হাতে সেটাকে দমন করতে পারি। সিটি কর্পোরেশন যেটাকে বলে, মানে আমরা সেরকম একটা এনভায়রনমেন্ট এখানে চাই, যেটা 5 বছরে আসলেই ফুলফিল হয় নাই। আচ্ছা, আমি একটু কিছু আপনার এলাকায় কাছে আসতে চাই। কিছু এলাকায় হ্যাঁ। কিন্তু আপনার ফুটপাত গুলো পর্যন্ত দখল করে হ্যাঁ, ফেলেছে। উনি তো অপরিকল্পিত, এই যে পরিকল্পিত নগর তৈরি করা, সেটা আমাদের এমনিতেই শুধু কুমিল্লা না, সকল নগরের সকল ক্ষেত্রে নগরের এই কথা ক্ষেত্রেই। প্রযোজ্য। সেক্ষেত্রে কুমিল্লা, কারণ কুমিল্লা এক সময় খুবই সুন্দর নগরী ছিল এবং এটার নাম ছিল পরিচ্ছন্ন কুমিল্লা নগরী। হ্যাঁ, এবং সেখানে পুকুর ছিল, অনেক জলাশয় ছিল। হ্যাঁ, এখন খুঁজে পাবেন না, এখন খুঁজে পাবেন কয়েকদিন না। পূর্বেও 2টি পুকুর চোখের সামনে, ঝাউতলাতে একটি পুকুর ভরাট করা হয়ে গেল। প্রফেসর খোরশেদ আলম সাহেবের বাড়ির সামনে যে পুকুরটা ছিল সেটা ভরাট করা হয়েছে। চকবাজার বাস স্ট্যান্ডের কাছে ওইখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করা হয়েছে। হ্যাঁ, আমরা ওই যে অন্য সময় আসলে যেভাবে পুকুর দেখতাম। এটা এই শহরটাকে বলাই হয়তো সিটি অফ ব্যাংকস এন্ড ট্যাঙ্কস। এখন শুধুমাত্র এই পুকুর পুরানো হচ্ছে আর বাড়ি বানানো হচ্ছে, কিন্তু সিটি অফ ইজি বাইক, ইভেন সবচেয়ে বড় সিটি অফ ইজি বাইক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যেভাবে নগরায়ন করা হচ্ছে, সেখানে আমাদের বিল্ডিং কোড আছে। বিল্ডিং কোড গুলো একটা বিল্ডিং এও মানা হয়েছে কিনা এটা আমার সন্দেহ আছে। আপনার কতটুকু সবুজায়ন করা হবে অবশ্যই বলা আছে, সেখানে সবুজায়নের কোনো ধরনের কোনো নাম নিশানা নাই। ইভেন রাস্তাও যদি প্রশস্ত করা হয়, সেই রাস্তার কাছেও কিন্তু আমার মনে হয় আগে যে বৃক্ষরোপণ করা হতো, সেই বৃক্ষরোপণের অবস্থাটা আমার মনে হয় ইদানিংকালে এটা আমাদের এখানে এই কনসেপ্টটা তো উঠে গেছে। আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা বলা হয় ইপিজেড, হ্যাঁ, সেখানেও আপনার আমার মনে হয় সেটাও আমার কি বলবো শিল্পায়ন করা হয়েছে।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পায়নের, আমার মনে হয় শিল্প বা ইন্ডাস্ট্রির যেখানে এটার বিভিন্ন বর্জ্য কিভাবে নিষ্কাশন করা হবে সেটা নিয়ে আমার মনে কোনো সায়েন্টিফিক প্রসিডিউর, যদিও আমার মনে হয় এখানে তৈরি করা হয়েছে একটা, যে আসলে রিপ্রসেসিং করে পানিটাকে ফালানোর ব্যাপার, কিন্তু সেখানে আমরা দেখেছি আমার মনে হয় না পরিশোধন ব্যবস্থাটা সেভাবে করা হচ্ছে না। বলে কেন করা হচ্ছে না সেটাও যদি বলেন বলবো। একসময় ওইখানে আমার মনে হয় যে পানি লগিং অফ ওয়াটার সদর দক্ষিণে জেলা, সেখানে পরিযায়ী পাখিরা আসতো, এখন আর আসে না। খাল কি অবস্থা? খাল তো নাই বলতে গেলে, খালগুলা সব ড্রেন হয়ে গিয়েছে। এবং ড্রেনও যেটা ধরেন না আগে ছিল মানে 3 হাত প্রশস্ত, যেটা আমরা সবাই দেখতাম, কাঁচা মানে মানে ড্রেন ছিল, সেইগুলো এখন পাকা করে দেওয়া হয়েছে 2 ফুট 2.5 ফুট প্রশস্ততা নিয়ে। আমি আবার একটু জান্নাতুল ফেরদৌস আপনার কাছে আসতে চাই যে কুমিল্লার শিশু কিশোর এবং তারুণ্য, তাদের জন্য কুমিল্লা এখন কেমন, তারা কিভাবে কুমিল্লাতে আছেন, তাদের বিভিন্ন রকম যে সাংস্কৃতিক চর্চা, তাদের সৃজনশীল যে কাজের যে চর্চার যে সুযোগগুলো, সেগুলো আসলে কতটা কুমিল্লাতে আছে? এটা আসলে সংস্কৃতির চর্চার শহর, আমরা বাবা দাদাদের কাছ থেকে শুনেছি। তবে আজকাল যেটা প্র্যাকটিস সেটা মনে হচ্ছে না আগের যে ইতিহাসটা সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। সেটা এই অর্থে যে দেখবেন যে ছাত্র রাজনীতি অনেক স্ট্রং হয়ে গেছে এখন। যে কারণে লোকজন সাংস্কৃতিক যে চর্চাটা সেদিক থেকে ডাইভার্ট হয়ে এখন মনে করতেছে যে পলিটিক্সের দিকে গেলে হয়তো ক্যারিয়ারটা আরো বেশি ভালো হবে। আমি আবার আপনার কাছে ফিরবো, তবে বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আপনার কাছে আবার সাংস্কৃতিক এই বিষয় বা তারুণ্য, এখন কুমিল্লার তারুণ্য কি নিয়ে ব্যস্ত, তাদের জন্য আসলে কুমিল্লার যে সম্মানিত যে মেয়ররা আছেন বা সিটি কর্পোরেশন। বিরতির পর আবারও ফিরে এলাম কুমিল্লা শালবন বিহারে। আমি জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ছিলাম, তবে এর সঙ্গে একটু যোগ করে সাংস্কৃতিক চর্চার বিষয় ছিলেন, ঐতিহ্যের কথা বলছেন। তবে আমি কিন্তু স্যার যে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই প্রচারকালে এসে কুমিল্লা যে সাংস্কৃতিক শহর ছিল বা এখনো তার ছিটে ফোটা আছে, সেটা কিন্তু নির্বাচনী প্রচারে দেখতে পাচ্ছি যে অনেক সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যাই, সেখানে কিন্তু এই যে প্রচারের মধ্যে সেই সংস্কৃতি সেই ছটাটা পাই না। এখানে কিন্তু প্রচারের মধ্যে বিভিন্ন রকম গান, বাদ্য বাজনা, প্যারোডি, এগুলো আমরা দেখছি। সুতরাং এগুলো হারিয়ে যেতে বসেছে, সেটা আপনি বলছিলেন। এখানে ভোট চাওয়াটার জন্যই কিন্তু তারা এত স্বতঃস্ফূর্ত। যখন ইন্ডিভিজুয়ালি সাংস্কৃতিক চর্চার বিষয়টা আছে সেক্ষেত্রে লোকজন পিছিয়ে আছে, সেটা আমার মনে হয়। মানে আগের মতো সেই সংগঠনগুলো কাজ করছে না, সংগঠনগুলো সেভাবে স্ট্রংলি কাজ করছে না। আমাদের সময় আমরা বিতর্ক করতাম, এই মঞ্চ নাটকে ইন্টারেস্ট ছিল। এখনকার ছাত্রদের মধ্যে আমি তেমন একটা আগ্রহ দেখি না। তবে দেখি যে রাজনৈতিক মিছিল মিটিং এ তাদের উপস্থিতি ভালো আছে। আবার কুমিল্লা আরেকটা মেজর সমস্যা, যেটা আমাদের এন্টারটেইনমেন্টের প্লেস কম। হ্যাঁ, এটাও হয়তো কেন্দ্র কম। হ্যাঁ, এটাও হয়তো সেটা পিছানোর পিছনে একটা রিজন হিসেবে থাকতে পারে। সংস্কৃতির চর্চা করতে গেলে একটা ভালো জায়গা দরকার। সেই জায়গাগুলো সংকুলন, শিল্পকলা একাডেমি, টাউন হল, সেগুলো কি অবস্থা? সেগুলো নট সাফিসিয়েন্ট। তবে এগুলাকে যদি আরো স্ট্রেংথেন করা যায় তাহলে মনে হয় যে এই তরুণ সমাজ আরো বেশি আগ্রহী হবে। এখানে মাদক সমস্যা হ্যাঁ আছে, কিন্তু যেটা ওপেনলি যে বিষয়টা, মানে লোকজন নীতি নিয়ম মানে না, ম্যানার্স এন্ড ভ্যালুজ এর প্রবলেম, সেই জিনিসটা কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু এটা আসলে একটা জাতীয় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মাদক ও সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সমগ্র জাতি কি একটা আসলে কুমিল্লা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। তবে এটা ঠিক, এটা একটা ট্রাফিকিং জোন। এটা যেহেতু ভারতের অত্যন্ত কাছাকাছি, এই দিক থেকে সীমান্ত এলাকা, সেই জন্য এই দিক থেকেই ম্যাক্সিমাম ড্রাগ গুলো আসলে রাজধানীর দিকে যায় বা সমুদ্র বন্দরের দিকে যায়, এবং খুব এখানে ইজিলি অ্যাভেলেবল। এই কথাটা বলতে পারি যে জাতীয়ভাবে যত ইজিলি অ্যাভেলেবল না, এখানে ইজিলি অ্যাভেলেবল। কারণ হচ্ছে কি, এখানে ওদিক যেখানে আধার, যেখান থেকে আসে মাদক, সেখানে এটা খুব কাছাকাছি জায়গা। সেই জন্য হয়তো সেখানে একটু স্পেশাল প্রোগ্রাম যেটা নেওয়ার কথা, সেই ধরনের কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম নাই। আমাদের আসলে ক্যান্সারটা কোথায় সেটা আইডেন্টিফাই করা উচিত। হ্যাঁ, আমি এই যে আপনার কাছে আসতে চাচ্ছিলাম, এখানে একটু আসতে চাই যে এখানে যে আমরা শুধু মেয়রদের কথা বলছি, কিন্তু এখানে তো কাউন্সিলররা আছেন,
কাউন্সিলরদেরকে আপনারা কতটা সক্রিয় দেখেছেন? বিশেষ করে মহিলা কাউন্সিলর কিন্তু আছে, সংরক্ষিত আসনে আছে, আবার কেউ কেউ হয়তো সরাসরি নির্বাচন করে আসতে পারেন। হ্যাঁ, এখানে মহিলা কাউন্সিলর আছেন, তবে কতটা তাদেরকে আমলে আনা হচ্ছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। আমরা সাধারণত জাতীয় নির্বাচনে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা, সেটা ফলো করি। সেটা হচ্ছে কি যে দল থেকেই আমার প্রধানমন্ত্রী কে হবে সেটাকে আমরা নির্বাচন করি। আর যখন মেয়রাল ইলেকশনে আসি আমরা, তখন তো এই সিস্টেম না। তো এক্ষেত্রে যেটা যে লোকজনের ফোকাসটা থাকে মেয়রের দিকে। তো আসলে গত 5 বছরে আপনারা কাউন্সিলরদেরকে সেভাবে সক্রিয় দেখেননি, বা তাদের দিকে দৃষ্টি পড়েনি, বা তারা কতটা এই যে তাদের ভোটার কিংবা নাগরিকদের কাছে গিয়েছেন? শুধু ইলেকশনের সময় তাদের উপস্থিতিটা বেশি লক্ষ্য করা যায়। আর এমনি সময় আমি বলবো যে যা ভালো মন্দ সবকিছুই মেয়রের দিকে যায় আমাদের। তবে যেটা একটা পজিটিভ সাইড আমরা এবারের ইলেকশনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্টের একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে 2 জন মেয়রাল ইলেকশনের জন্য ফাইট করতেছেন। তারপর সংরক্ষিত আসনে ফিমেল পার্টিসিপেন্ট হচ্ছেন 40। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আসার পরে তারা কি পারফর্ম করবে সেটা হচ্ছে দেখার বিষয়, যেটা আমরা গতবার দেখতে পাইনি। আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে মহিলাদের আসলে আমাদের কালচার, শুধু মহিলা না, একদম এই যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়ে আসেন, কাউন্সিলরদের যতটুকু আসলে নাগরিক সুবিধাদি দেওয়ার কথা, নাগরিকদের খুব পাশাপাশি থাকার কথা, সেই রকম সবাই থেকেছে বলে আমার সেই ধরনের কোনো রিমার্কেবল কোনো মন্তব্য করা যাবে না। তবে নাগরিকদেরকে নিয়েই ছিল তারা। আবার কিছু কিছু কাউন্সিলর আছে বিভিন্ন সমাজকর্মেও তাদেরকে নিজেকে নিয়োজিত করেছে। বিশেষ করে আমি বলবো যেই কয়জনই আসলে সংরক্ষিত আসন থেকে মহিলা কমিশন কাউন্সিলর হয়ে এসেছে, তারা কিন্তু কুমিল্লার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। যদিও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কতগুলো স্পেসিফিক ব্যক্তিত্ব, কতগুলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের এখানে তৈরি হয়ে রয়েছে, তাদের মনে হয় যেন দায়িত্বটাই সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, আর কারো কোনো দরকার নাই। তো সেখান থেকে কিছুটা আমার মনে হয় মহিলা কাউন্সিলররা সেই ব্যাপারটা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। আর 2টা সংগঠনও আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই গত 5 বছরে। এখানে একটা নজরুল একাডেমির একটা মানে আমাদের এখানে একটা বুথ তৈরি হয়েছে। আমাদের এই যে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় সুর স্রষ্টা এখানে শচীন দেব বর্মনের বাড়িটি উদ্ধার করে আমাদের কালচারাল মিনিস্টার সেটাও উদ্ধার করা হয়েছে। কিন্তু এই 2টাকে প্রাতিষ্ঠানিকভাবে ইনস্টিটিউশনালাইজ যেটাকে বলা হয় সেটা করা হয় না এখনো, এবং সেটা করলে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন আরো অনেক করা দরকার। আপনাদের নাগরিক হিসেবে আপনাদের ইশতেহারটা শুনতে চাবো, যে আপনারা যে নতুন যারা নির্বাচিত হয়ে আসবে, শুধু বিরতির পর আবারও ফিরে এলাম কুমিল্লার ময়নামতি শালবন বিহারে ভোটের সময়। আমি বলছিলাম যে এই যে যারা এই যে সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আসবেন, যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত আসবেন, তাদের কাছে আপনাদের নাগরিকদের পক্ষ থেকে আসলে প্রত্যাশাটা কি, তাদের কি কি কাজ করা দরকার? আপনি যদি কাউন্সিলর দিয়ে শুরু করেন। পক্ষ থেকে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা কুমিল্লার পুরাতন ঐতিহ্য ফেরত চাই, আমরা পরিচ্ছন্ন কুমিল্লা চাই, আমাদের পরিবেশ বান্ধব কুমিল্লা চাই, আমরা নগরায়নের দিক থেকে আধুনিকতম একটি কুমিল্লা চাই। এইগুলো বাস্তবায়নের জন্য আমার মনে হয় প্রত্যেকটি কাউন্সিলর তার মনোনিবেশ করা উচিত। নাগরিকদের সঙ্গে তাদের আমার মনে হয় কন্টিনিউয়াস তাদের একটা ওঠা বসা থাকা উচিত, এবং এই পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে উভয় দিক থেকে, কাউন্সিলরদের দিক থেকে, নাগরিকদের দিক থেকে আমার মনে হয় সিটি কর্পোরেশনেরও কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকলে সেটা করা উচিত। এখনকার যে পরিচ্ছন্ন ব্যবস্থা আছে এটা অপ্রতুল। এই ব্যবস্থাকে আসলে খুব যুগোপযোগী করতে হবে, এবং কাউন্সিলররা আশা করি সেটা করবে। তারপরে আমার মনে হয় এখানে যাতায়াতের জন্য যেটা একটু আগেও বলেছে, এটা আসলে ইজি বাইক বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কয়েকদিন বন্ধ ছিল এবং নগর অত্যন্ত সুন্দরভাবে চলেছে। এটা নগরের বাইরে এরিয়াতে আমার মনে হয় ইজি বাইক চালু করা যায়। নগরীতে যদি স্পিডি কোনো ভেহিকেল এবং কম দামি ভেহিকেল, হিউম্যান হোলার রয়েছে, সেটা দিয়ে তো আমার মনে হয় করা যায়। ইজি বাইক এবং রিক্সাগুলো রাস্তার মাথায়, চৌরাস্তায় এগুলো বসে থাকে, 1 লাইন নয় 2 লাইন 3 লাইন করে বসে থাকে। তো যেই ভেহিকেলটা যাতায়াত করবে সেটা কিভাবে যাবে, এবং সেটা শোনা যায় নাকি কিছুর বিনিময়ে নাকি এভাবে বসার ব্যবস্থা করা হয়। এটাও আসলে বন্ধ করা উচিত। যদিও এটা সারা দেশে ছড়িয়ে পড়বে আমার এই দুর্নামটা আমাদের, আমি চাই যে এটা চিরতরে বন্ধ হোক। অন্ততপক্ষে এইভাবে
রাস্তার মাথায় নিয়ে এইভাবে রিক্সা স্ট্যান্ড তৈরি করে দেওয়া, ইজি বাইকের স্ট্যান্ড তৈরি করে দেওয়া, এটা যেভাবে পারুক এটা বন্ধ করা উচিত এবং কাউন্সিলররা সেটা আমার মনে হয় স্টেপ নেবে। নির্মাণের ব্যাপারে প্রত্যেকের কাউন্সিলর এরিয়াতে আসলে নির্মাণ করতে গেলে নির্মাণ কাজগুলো অন্তত সুপারভিশনের জন্য সবচেয়ে বেশি সহায়তা করতে পারে কাউন্সিলররা তার সবচেয়ে কাছের ব্যক্তি হচ্ছে যে নির্মাণ কাজ চালায়, তার নিজের এরিয়ার লোক। অতএব তার সঙ্গে সেটা ব্যবস্থা করেই আমার মনে হয় সেই নির্মাণ কাজগুলো যদি পরিচালনা করে পরিবেশটা অনেক উন্নত হবে। তারপরে নর্দমা পরিষ্কারের ব্যাপারটি এটা অনেকে জানেই না আসলে যে কিভাবে পরিবেশকে দূষিত করতেছে। আর সবচেয়ে বড় দায়িত্ব আরেকটা আমি বলবো কাউন্সিলরদের, বিশেষ করে যারা এই পুরাতন গুমতি এটা আমাদের একটা ঐতিহ্য হওয়ার কথা, গর্ব হওয়ার কথা। এটা ঢাকাতে যেভাবে আপনার এই হাতির ঝিল প্রকল্প তৈরি করেছে সেই ধরনের প্রকল্প একটা তৈরি করা যায়। যদি নাও তৈরি করা যায় আমি বলবো এখানকার মেয়র, এখানকার কাউন্সিলররা সবাই মিলে এইটাকে উদ্ধার করতে হবে, এটাকে দুই পার বাধাই করে দিয়ে মানুষের হাঁটার ব্যবস্থা করে দিতে হবে। এতে যানজটও কমবে, মানুষের যাতায়াত ব্যবস্থা আপনার কাছে সুব্যবস্থা হয়তো হবে। ফিরবো আবার। আমি একটু জানাতে ফেরদৌস আপনার কাছে জানতে চাই যে আপনি কি চাচ্ছেন বা কি করা দরকার কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের বা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের? আসলে এটা টু ওয়ে প্রসেস এই জন্য যে আমাদের জনগণকেও সচেতন হতে হবে যে আমরা কি চাই নাগরিক হিসাবে। আমাদের রাইটস ডিউটিস এগুলা সম্পর্কে আমরা সচেতন হব প্রথমত। তারপর হচ্ছে আমাদের এখানে ট্যুরিজম শিল্পটাকে ডেভেলপ করার অনেক সুযোগ আছে। আমরা একটা পর্যটন, আমরা যেখানে বসে আছি সেটাও একটা পর্যটন এলাকা। কিন্তু পটেনশিয়াল বেশ কিছু রিজন আছে, যেমন স্যার বললেন যে গোমতীর কথা। সেটা একটা সময় চলমান ছিল, সেটা এখন দেখলে বোঝা যাবে না। সেটা কেন্দ্রিক ডেভেলপমেন্টের কথাবার্তা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। চিন্তা ভাবনা শুধু করতে হবে না, সেটা প্রপার ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন। তারপর আরেকটা যেটা বিষয় যে আমাদের নকশার যে অনুমোদনগুলো দেওয়া হয় হাই রাইজ বিল্ডিং এর, সেখানে পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর ব্যবস্থা যেন থাকে। আমাদের ভূমি অল্প, সেটাকে যেন প্রপারলি কাজে লাগানো হয় সেদিকে নজর দিতে হবে। আর কাউন্সিলরদের বিষয়টা যার যার এলাকা নিয়ে শেষে আছে। এখন এলাকার প্রবলেম যে সেখানকার স্টেক হোল্ডার সেই ভালো বলতে পারবে। এখন সে প্রবলেম অ্যানালিসিস করে জনগণ কি চায় সেই অনুযায়ী তাকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং স্বাভাবিকভাবে তো যে এটা যে কাউন্সিলর এবং মেয়রের মধ্যে সমান, এবং কাউন্সিলরদেরকে কি কাজ সেটা মেয়রদেরকে বন্টন করে দিতে হবে। অবশ্যই, এবং জনসচেতনতার দায়িত্বটাও কাউন্সিলরদের নেওয়া উচিত। আসলে এই পৌরসভাকে সুন্দর রাখতে জনগণেরও অংশগ্রহণের প্রয়োজন আছে। সক্রিয় অংশগ্রহণের ব্যাপারটাও দায়িত্ব হিসেবে কাউন্সিলরদের নেওয়া নাগরিকদেরকে উচিত। সঙ্গে নিয়ে কাজ করতে হবে, সেটা আপনারা বলছেন। সিম্পলি বলি এই যে একটা জায়গা দখল করা, ফুটপাত দখল করার দায়িত্বটা কিন্তু একজন কাউন্সিলর ইচ্ছা করলে তার এরিয়াতে সে নিতে পারে। এবং সেখানে নাগরিকদের সঙ্গে নিয়ে শুধু ফুটপাত মুক্ত করা, নাগরিকদেরকে সঙ্গে নিতে হবে, প্রশাসনকে সঙ্গে নিতে হবে। সেখানে যাদেরকে কাজে লাগানো দরকার আমার মনে হয় যত মানে সিটি কর্পোরেশনের যত শক্তি আছে সেখানে নেওয়া উচিত। ইভেন আমার মনে হয় সেখানে স্যানিটারি ইন্সপেক্টর একজন আছে সিটি কর্পোরেশনের, তাকেও ভালোভাবে যদি অ্যাক্টিভেট করানো হয় তাহলে সেটাও অন্তত দেখতে পারে যে অন্তত নর্দমার উপরে বাবা বসছো কেন তুমি দোকান নিয়ে, দোকানটা এটা তোমারও শরীরের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, জাতির জন্য খারাপ, দেশের জন্য খারাপ, তুমি দয়া করে তোমার জায়গা মতো তুমি চলো। সেক্ষেত্রে যেটা দেখা গেল আপনাদের দুজনের আলোচনা থেকে, মন্তব্য থেকে, যে আসলে সিটি কর্পোরেশনকে কার্যকর সিটি কর্পোরেশন হিসেবে এবং নাগরিক বান্ধব সিটি কর্পোরেশন হিসেবে করে তুলতে হলে কাউন্সিলরদের একটা বড় ভূমিকা আছে। মেয়র যদি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে কাজ না করেন, তারা আগেও যে করেনি তা না, তবে সেটা পরিকল্পিত ছিল না। পরিকল্পিতভাবে করতে হবে, সেটা একেবারে ইউনিফাইড ওয়েতে করা হয়নি। সেইটা আশা করি যারা আগামীতে যারা নির্বাচিত হয়ে আসছেন 30শে মার্চ তারা নিশ্চয়ই এই দিকে নজর দিবেন যে কাউন্সিলর, মেয়র এবং তারা একযোগে নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে ভোটের সময়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামীকাল ভোটের সময় আবার কুমিল্লা থেকে। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন।